হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের যে সমস্ত ছাত্রছাত্রীরা তৃতীয় সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের আজকে প্রথম অধ্যায় থেকে আমি শুরু করলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে পর্বটা রয়েছে সেই পর্বটা, যেখানে আন্তর্জাতিক সম্পর্ক তোমাদের চ্যাপ্টারটাতে রয়েছে। এবং আজকের ক্লাসটা কিন্তু ডে 1 এর ক্লাস। আমরা ধারাবাহিকভাবে পরপর ক্লাসগুলো কিন্তু আনতে থাকবো, যেমন করে তোমাদের দিয়েছিলাম আমি একেবারে লাস্ট চ্যাপ্টার বলছি কেন, দ্বিতীয় অধ্যায় থেকে কিন্তু আমরা অলরেডি ধারাবাহিকভাবে ক্লাসগুলো প্রোভাইড করা অলরেডি হয়ে গেছে। তো আজকে প্রথম অধ্যায় থেকে, আজকে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় আগে দিয়েছি, এবার প্রথম অধ্যায় থেকে, ঠিক আছে? তো ক্লাসটি বিস্তারিত শুরু করার আগে তোমাদেরকে বলে রাখি, তোমাদের কিন্তু পুরো পেপারটাই এমসিকিউ ওরিয়েন্টেড, তোমরা সেটা সবাই জানো। এবং মানে 40 মার্কসের কিন্তু পুরো এমসিকিউ হবে। এবারে এই এমসিকিউ পড়তে গেলে তোমাদের কোন জিনিসটা নজরে রাখতে হবে, কোন জিনিসটা ধ্যান দিতে হবে, সেটাও কিন্তু তোমরা খুব ভালোভাবেই জানো, তাই না? আমরা বলেছি যে এমসিকিউ করতে গেলে কিন্তু ওয়ান লাইনার গুলো এবং তার সাথে সাথে টেক্সট বইগুলো খুব ভালো করে খুঁটে পড়ার প্রয়োজন রয়েছে। তো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইন যারা ক্লাস করতে চাও সরাসরি আমার কাছে, তারা কি করে যুক্ত হবে আমি শেষে বলে দেবো। চলো শুরু করছি আজকের ক্লাসটা। কি রয়েছে, এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় যুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক চ্যাপ্টারের নাম উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায়, আজকে ডে 1, ভূমিকা ও ঠান্ডা যুদ্ধের ধারণা। এই পোর্শনটা আজকের হেডলাইন, ক্লিয়ার? ওকে, দেখো কি বলছে। প্রথমত আমরা ঠান্ডা যুদ্ধটা কি সেটা একটু জেনে নেব। এখানে বলেছে ঠান্ডা যুদ্ধ বা কোল্ড ওয়ার কি। বলছে এটি ছিল না যুদ্ধ না শান্তি, এর এক উত্তেজনাময় পরিস্থিতি যেখানে প্রত্যক্ষ সশস্ত্র লড়াই ছাড়াই স্নায়ু যুদ্ধ কিন্তু চলেছিল প্রায় অর্ধ শতাব্দী ধরে। মানে অর্ধ শতাব্দী বলে প্রায় 50 বছর ধরে। দেখো 1914-এ শুরু হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ, 1919 অব্দি চলেছিল এবং তারপরে প্রতিষ্ঠিত হয়েছিল লিগ অফ নেশনস। এবার এই লিগ অফ নেশনস এর কাজ ছিল প্রথম বিশ্বযুদ্ধের পরে বিশ্বের বুকে শান্তি প্রতিষ্ঠা করা। কিন্তু বাস্তবে কিন্তু কোনো শান্তি প্রতিষ্ঠিত হয়নি, বরং অশান্তির আবার নতুন করে বাতাবরণ সৃষ্টি হয়েছিল। যার ফলস্বরূপ আমরা দেখতে পারি 1939 খ্রিস্টাব্দ নাগাদ শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যেটা সমাপ্তি ঘটেছিল 1945-এ। এবং তারপরে বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠিত ছিল ইউএনও এবং এই ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, যেটাকে আমরা বলি সম্মিলিত জাতিপুঞ্জ, সেটা কিন্তু আমাদের সেকেন্ড লেসনে আছে এই সম্পর্কে পড়া, যেটা আমি তোমাদের ধারাবাহিকভাবে পড়িয়েছি এই কারণের জন্যই। এবং তারপরে তোমাদের পড়া উচিত ছিল ঠান্ডা লড়াইয়ের ব্যাপারটা। কিন্তু আজকে স্যার কেন পড়ালেন তোমাদের আগে দ্বিতীয় অধ্যায়টা তারপরে প্রথম অধ্যায়টা? এই হচ্ছে সেই কারণ যেখানে প্রথমে তোমাদের অবগত করার প্রয়োজন ছিল যে প্রথমে ইউএনওর ফাংশনস গুলো কি কি উদ্দেশ্যে ইউএনও প্রতিষ্ঠিত হয়েছিল। এবার আমরা ইন্টারন্যাশনাল রিলেশনস এর পার্টটা পড়ব, ক্লিয়ার? এখানে কি বলছে দেখো, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় আমরা যদি দেখি আমেরিকা এবং রাশিয়া কিন্তু তারা একই দলের অধিভুক্ত ছিল, কিন্তু তারপরে ধীরে ধীরে দুজনের মধ্যে মতদর্শকতা একটা সংঘাতের সৃষ্টি হলো। আমেরিকা বিশ্বের মধ্যে প্রথম শক্তিধর রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করলো, যার কাছে পারমাণু বোমা আছে। এবং সেই পরমাণু বোমা জাপানের হিরোশিমা এবং নাগাসাকি নামক দুটো শহরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একেবারে শেষ মুহূর্তে কিন্তু ব্যবহার করেছিল তোমার হচ্ছে আমেরিকা জাপানের অধীনে। এবং জাপানের দুটো গুরুত্বপূর্ণ শহর হিরোশিমা এবং নাগাসাকিকে লিটল বয় এবং ফ্যাটম্যান বোমা দিয়ে কিন্তু উড়িয়ে দেওয়া হয়েছিল, পারমাণবিক বোমা। এবার এই পারমাণবিক বোমার যে মারাত্মক একটা পরিণতি, সেটা কিন্তু বিশ্বের প্রতিটা দেশ কিন্তু প্রত্যক্ষ করেছিল বা লক্ষ্য করেছিল, বুঝতে পেরেছিল যে কতটা মারাত্মক হতে পারে। তার ফলস্বরূপ আমরা দেখি আমেরিকা এবং রাশিয়া যখন একই দলে ছিল, তখন রাশিয়া কিন্তু মনের মধ্যে খারাপ পেয়েছিল যে একই দলে থাকার পরেও রাশিয়া আমাকে আমেরিকা আমাকে একবারও জানালো না বিষয়টা যে তার পারমাণবিক বোমা তৈরি হয়ে গেছে। এতে ব্যথিত হলো রাশিয়া এবং ফলস্বরূপ কিন্তু রাশিয়াও ধীরে ধীরে গোপনভাবে পারমাণবিক বোমা তৈরি করা শুরু করলো। এবং একটা সময় পরে আমরা দেখলাম রাশিয়াও কিন্তু পরমাণু বোমা হিসাবে আত্মপ্রকাশ করলো শক্তিধর রাষ্ট্র হিসাবে। এবং তারপর থেকেই বিশ্বের মধ্যে 1 নম্বর শক্তিধর রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করলো যখন আমেরিকা, এবং দ্বিতীয় শক্তিধর রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করলো রাশিয়া। তার ফলস্বরূপ দুজনের কাছে এখন পরমাণু বোমা রয়েছে এবং দুজনের মধ্যে শুরু হয়েছে মতাদর্শগত সংঘাত, যেটাকে আমরা বলছি ঠান্ডা ঠান্ডা লড়াই বা কোল্ড ওয়ার। এবার এখানে বলা হয়েছে কোল্ড ওয়ার যে হয়েছিল, কোল্ড কেন বলছে কথাটা, তার কারণ এখানে যুদ্ধ হয়নি,
কিন্তু যুদ্ধের থেকেও মারাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। কিউবার ক্ষেপণাস্ত্র সংকটকে কেন্দ্র করে, কোরিয়ান ক্রাইসিসকে কেন্দ্র করে, ভিয়েতনাম ইস্যুকে কেন্দ্র করে, এই সমস্ত জিনিসগুলো যদি তোমরা পড়ো তাহলে বুঝতে পারবা। কিন্তু তোমাদের বইয়ে এত ডিটেলসটাও যায়নি। যাদের কলেজের স্টুডেন্টদের আমরা যখন পড়াই ইতিহাস বা রাষ্ট্রবিজ্ঞানের ইন্টারন্যাশনাল রিলেশনসের পার্টটা পড়াই, তখন তাদেরকে এত ডিটেলসটা পড়ানো হয়। তো এখানে তোমাদের মনে রাখতে হবে ঠান্ডা যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল? আমেরিকা এবং রাশিয়ার মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে। কিসের সংঘাত? এটা মতাদর্শগত সংঘাত। আচ্ছা, চলে আসবো তারপরে আমরা দ্বিমেরুতা, যেটাকে আমরা বাইপোলারিটি বলছি। এবার বাইপোলারিটি কি জিনিস? দেখো, বাইপোলারিটি মানে দ্বি রাজনীতি বা দ্বিমেরুকতা। এবার এটা কি জিনিস? দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে গোটা বিশ্বটা দুটি শিবিরে ভাগ হয়ে গেল। একটা পুঁজিবাদী রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের অধীনে বা মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে, আর হচ্ছে সমাজতান্ত্রিক জোট, যেটাকে হচ্ছে সোভিয়েত ইউনিয়ন বা ইউএসএসআর বা রাশিয়ার নেতৃত্বে। ক্লিয়ার? তাহলে বিশ্বের এই যে দুটি শিবিরে, পরস্পর বিরোধী শিবিরে ভাগ হয়ে যাওয়া, সেটাকে বলা হয়েছে কিন্তু দ্বিমেরুকরণ, বা ওটাকে বলা হয় বাইপোলারিটি। তাহলে এখানে বলে যায় যে বিশ্ব দুটি পরস্পর বিরোধী মহাশক্তিধর শিবিরে বিভক্ত হয়ে পড়ে। একদিকে থাকে মার্কিন যুক্তরাষ্ট্রের পুঁজিবাদ। মার্কিন যুক্তরাষ্ট্রের পুঁজিবাদ বলতে মার্কিন যুক্তরাষ্ট্রকে আমরা আমেরিকা বলে অনেকে জানি, আমেরিকা। এবার অনেকে ইউএসএ বলে জানো, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এবং অন্যদিকে কিন্তু সোভিয়েত ইউনিয়ন এর সাম্যবাদী রাষ্ট্র বা সমাজতান্ত্রিক রাষ্ট্র আমরা বলি, যেটাকে আমরা রাশিয়া বলতে পারি। সোভিয়েত ইউনিয়নকে আমরা মানে সংক্ষেপে আমরা যেটা জানি রাশিয়া বলে এটা প্রচলিত নাম রয়েছে রাশিয়া। সোভিয়েত ইউনিয়নের আরেকটা নাম রয়েছে যেটা হচ্ছে ইউএসএসআর, মানে ইউনাইটেড স্টেটস অফ সভরেন রাশিয়া। তাহলে এইভাবে কি হলো, যখন আমেরিকার নেতৃত্বে পুঁজিবাদী জোট এবং রাশিয়ার নেতৃত্বে সমাজতান্ত্রিক জোট, বিশ্ব এই দুটো জোটে যখন ভাগ হয়ে গেল, তখন আমরা তাকে বলি কি? তখন আমরা তাকে বলি বাইপোলারিটি। এবার কি আছে, আমরা চলে আসবো এবার জোট নিরপেক্ষ আন্দোলন। কি এই জোট নিরপেক্ষ আন্দোলন? ধ্যান দিও, সদ্য স্বাধীনতা এশিয়া ও আফ্রিকার দেশগুলি কোনো জোটে না গিয়ে নিরপেক্ষ থাকার যে নীতি নেয়, তাই হলো জোট নিরপেক্ষ আন্দোলন। দেখো, বিষয়টাকে খুব ভালো করে বুঝলে পারে তোমাদের ক্লাসগুলো খুব ভালো লাগবে এবং স্যারকেও ভালোবাসতে পারবে, স্যারের ক্লাসগুলোকেও ভালোবাসতে পারবে, পড়াশোনাটাও ভালো লাগতে শুরু করবে। কিন্তু যদি তোমরা ক্লাসগুলোতে ফোকাস না দাও, মনোযোগ না দাও, তাহলে কিন্তু ভালো লাগবে না। খালি একজন স্যারের কাছে গেলাম, আমি কিছু এমসিকিউ লিখে নিয়ে চলে আসলাম, তাহলে কি ভালো রেজাল্ট হয়? কোনোদিনও কিন্তু নয়। বিষয়বস্তুগুলোকে বুঝতে হবে এবং বিষয়বস্তু সম্পর্কে অবগত হতে হবে। দেখো, এবার জোট নিরপেক্ষ আন্দোলনটা কি, আমি এই প্রসঙ্গে আসার আগে তোমাদেরকে বলে রাখি, কোল্ড ওয়ার বা ঠান্ডা লড়াই তো শুরু হলো। এবার ঠান্ডা লড়াইয়ের ফলে বিশ্ব দুটি শিবিরও ভাগ হয়ে গেল। আমরা বাইপোলারিটি দেখলাম, দ্বিমেরুকরণ দেখলাম। একদিকে ইউএসএ আছে, একদিকে আছে ইউএসএসআর আছে। এবার বিশ্বের প্রতিটা দেশ এই দুটো দলে কিন্তু যোগদান করছে। কেউ রাশিয়াতে যোগদান করছে, কেউ আমেরিকাতে যোগদান করছে। তখন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিল জওহরলাল নেহেরু। এই জওহরলাল নেহেরু কি বলল, যে আর কিছুদিনের মধ্যেই ভারত স্বাধীন হতে চলেছে এবং ভারত স্বাধীন হওয়ার পরে কিন্তু সে না পুঁজিবাদী জোটে আমেরিকার সঙ্গে যোগদান করবে, না সমাজতান্ত্রিক জোটে রাশিয়ার সঙ্গে যোগদান করবে, সে কোনো জোটেই যোগদান করবে না। এবার দল ভারী করা মানে কি? দল ভারী করা মানে যুদ্ধের বাতাবরণ সৃষ্টি করা। তাহলে ভারত চায়নি সেই সময় কোনো যুদ্ধের বাতাবরণ তৈরি হোক, যার জন্য ভারত সম্পূর্ণ এই দুটো রাষ্ট্র থেকে কিন্তু আলাদাভাবে নিজস্ব নীতি বজায় রেখেছিল, এবং যেটাকে আমরা বলছি জোট নিরপেক্ষ আন্দোলন বা নন অ্যালিগেন্ট মুভমেন্ট। ওকে, এবং এখানে কি এশিয়ার দেশগুলো, আফ্রিকার দেশগুলো, এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার যে সমস্ত দেশগুলো ছিল সদ্য স্বাধীনতা প্রাপ্ত, তারা সবেমাত্র স্বাধীনতা পেয়েছে, এত দীর্ঘ সংগ্রামের পর তারা চায়নি আবার নতুন করে এক অশান্তির বাতাবরণ সৃষ্টি হোক বা আবার কোনো একটা নতুন ঝামেলায় জড়িয়ে পড়ুক। ঠিক সেই কারণে কিন্তু এখানে আমরা দেখতে পাই যে জোট নিরপেক্ষ থাকার কথা কিন্তু ঘোষণা করেছিল জওহরলাল নেহেরু। এবার চলে আসবো অবসানের কথা। 90-এর দশকে, বিশেষ করে 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতন হলো। সোভিয়েত ইউনিয়নের পতন হওয়া মানেই কিন্তু ঠান্ডা যুদ্ধের সমাপ্তি এবং দ্বিমেরু ব্যবস্থার আনুষ্ঠানিক অবসান কিন্তু ঘটেছিল। তাহলে এখানে আমরা এই স্লাইডিং এর মাধ্যমে কি জানলাম? এখানে জানলাম আমরা কোল্ড ওয়ার বা ঠান্ডা লড়াই কি, বিশ্বের দুটি শিবিরে ভাগ হয়ে যাওয়া বাইপোলারিটি বা দ্বিমেরুকরণ, বিশ্বের মধ্যে কোনো জোটে যোগদান না করা যে সমস্ত দেশগুলো ছিল সেটা হচ্ছে জোট নিরপেক্ষ দেশ, এবং তার অবসান কি করে ঘটলো? যখন 90-এর দশকে, কিন্তু 1990 এর দশক বলতে হবে, দশক। আর যদি এক্স্যাক্টলি টাইমিংটা চাই যে কবে তোমার ঠান্ডা লড়াইয়ের অবসান ঘটেছিল, তাহলে কিন্তু 1991 হবে, কারণ সোভিয়েত ইউনিয়নের পতন ঘটলো এবং ঠান্ডা লড়াইয়ের অবসান ঘটলো।
এবার পরবর্তী আমরা বিষয়টা জেনে নেব। কি বলছে, বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীদের দৃষ্টিতে ঠান্ডা যুদ্ধটা কি। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী ঠান্ডা যুদ্ধ প্রসঙ্গে কি বলেছেন, এখান থেকে তোমাদের এমসিকিউ প্রশ্নগুলো আসে, খুব গুরুত্বপূর্ণ। দেখো, যুদ্ধের একটি নতুন কৌশল বা এ নিউ স্ট্র্যাটেজি অফ দ্য ওয়ার, কে বলেছেন এটা? উইলিয়াম ফ্রিডম্যান কিন্তু বলেছেন। উইলিয়াম ফ্রিডম্যান কি বলেছেন, যে ঠান্ডা লড়াই বা কোল্ড ওয়ার ছিল কি এ নিউ স্ট্র্যাটেজি অফ দ্য ওয়ার। নেক্সট বলছে বার্নেট। বার্নেট বলে যে একজন রাষ্ট্রবিজ্ঞানী আছে, তিনি কি বলেছেন, একে গরম শান্তি বা হট পিস বলেছেন। পিস কথার অর্থ হলো শান্তি, ঠিক আছে? তাহলে কি বললাম, বার্নেট কি বলেছেন, যে একে গরম শান্তি বলেছেন। দেন এরিক হবসবম। এরিক হবসবম কি বলেছেন, যে দুই মহাশক্তিধর রাষ্ট্রের নিরবচ্ছিন্ন একটি সংঘাত ছিল কোল্ড ওয়ার। নেক্সট বলছে জন কেনেডি। জন কেনেডি বলেছে শক্ত ও তিক্ত শান্তি হিসাবে অভিহিত করেছেন কিন্তু কোল্ড ওয়ারকে। নেক্সট জন লুইস গ্যাডিস। জন লুইস গ্যাডিস কি বলেছেন, বৈশ্বিক সংঘর্ষ বা গ্লোবাল কনফরমেশন। আচ্ছা, এবার ঠান্ডা যুদ্ধের প্রধান প্রধান কিছু বৈশিষ্ট্য আমরা এখানে তুলে ধরবো। ঠান্ডা যুদ্ধের প্রধান বৈশিষ্ট্যগুলোর কথা যদি আমরা বলতে চাই, তাহলে আমরা দেখব প্রথমত মতাদর্শগত দ্বন্দ্বের কথা। মতাদর্শ দ্বন্দ্বের কথা কি বলতে, আমেরিকা পুঁজিবাদের নামে এবং রাশিয়া সমাজতন্ত্রের নামে কিন্তু দুটো আলাদা শিবিরে ভাগ হয়ে গিয়েছিল এবং তাদের মধ্যে মতাদর্শ নিয়ে যে সংঘাত সৃষ্টি হয়েছিল, সেটা ঠান্ডা যুদ্ধের প্রথম বৈশিষ্ট্য আমরা বলতে পারি। বলছে মূলত পশ্চিমের পুঁজিবাদ বনাম সোভিয়েত সাম্যবাদের মধ্যে এক গভীর আদর্শিক লড়াই ছিল, যে আমাদের আদর্শ পুঁজিবাদের নামে বিভিন্ন রাষ্ট্রকে একত্রিত করা, এবার রাশিয়ার কি ছিল, সমাজবাদের নামে বিভিন্ন দেশগুলোকে একত্রিত করা। এবার বলছে প্রচার কার্য। এবার দুজনেই কিন্তু দুজনের মাধ্যমে কিন্তু প্রচার কার্য চালিয়েছিল। গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রচারকে হাতিয়ার করে ব্যবহার করে জনমত প্রভাবিত করার কিন্তু তারা চেষ্টা করেছিল, যে কত দেশকে নিজেদের দখলে কে নিয়ে আসতে পারে। এবং নেক্সট পয়েন্ট রয়েছে প্রক্সি ওয়ার, কথাটার অর্থ হলো ছায়া যুদ্ধ। কি বলছে, সরাসরি যুদ্ধের বদলে কোরিয়া বা ভিয়েতনামের মতো অঞ্চলে পরোক্ষ সংঘর্ষে লিপ্ত হওয়া। ব্যাপারটা কেমন, আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি। কিউবা বলে একটা জায়গা আছে, কিউবা, যার প্রেসিডেন্ট ছিল ফিদেল কাস্ত্রো। এবার এই কিউবাটায় অনেক আখের বা চিনির ক্ষেত ছিল। এবার মানে আখের ক্ষেত বা চিনি প্রচন্ড পরিমাণে উৎপাদন হতো। চিনির তো অ্যাকচুয়ালি ক্ষেত হয় না, আখের ক্ষেত। এবার এই আখের ক্ষেত থেকে কিউবাতে প্রচুর পরিমাণে চিনি হতো। এবার আমেরিকা বলছে আমি দাম নির্ধারণ করব, আমাকে যত চিনি হবে আমাকে দিতে হবে। এবার কিউবা বলছে আমার এখানে উৎপাদিত ফসল কাকে দেব না দেব আমার ব্যাপার। তখন কি করছে, কিউবা থেকে দূরবর্তী স্থানে আমেরিকা বা ইউএসএ একটা পারমাণবিক ঘাঁটি নির্মাণ করছে। কি পারমাণবিক ঘাঁটি? নিউক্লিয়ার ঘাঁটি। এন ঘাঁটি লিখে দিলাম আমি কথাটা, হ্যাঁ। নিউক্লিয়ার ঘাঁটি নির্মাণ করছে, যেখান থেকে আমি বোম মারবো তুই উড়ে যাবি। এই কথাটা বলছে কে, যে বোম মারবো তুই উড়ে যাবি। এটা কিন্তু আমেরিকা বলছে যে তুই যদি আমার কথা না শুনিস আমি বোম মেরে তোকে উড়িয়ে দেব। তখন কিউবা কি করলো, সাহায্য চাইলো ইউএসএসআর এর কাছে, মানে রাশিয়ার কাছে সাহায্য চাইলো। তখন রাশিয়া কি করলো, কিউবা থেকে কিছুটা দূরে এখানে কি করলো, সে একটা নিউক্লিয়ার ঘাঁটি তৈরি করলো। এবং বলছে আমেরিকাকে বলছে, রাশিয়া বলছে যে তুই যদি কিউবাকে যদি বোম দিয়ে উড়াস তো আমি কিন্তু তোকে বোম দিয়ে উড়িয়ে দেব। তারপরে কি বললো, দুজনই সেখান থেকে ঘাঁটি একটা সময় পরে সরিয়ে নিল। তার মানে এখানে ছায়া যুদ্ধ, মানে তাদের মধ্যে সরাসরি কোনো যুদ্ধ হয়নি, তাদের মধ্যে কোনো সেরকম ভাবে লড়াই হয়নি, কিন্তু তারা অন্যান্য বিভিন্ন দেশগুলোর সঙ্গে ধীরে ধীরে, মনে করো কিউবা মানে আমেরিকা যাকে সাপোর্ট করছে রাশিয়া তার বিরোধিতা করছে, রাশিয়া যাকে সাপোর্ট করছে আমেরিকা তার বিরোধিতা করছে। এইভাবে একটা ছায়া যুদ্ধের কাজ করেছিল, যার জন্য এটাকে প্রক্সি ওয়ার বলা হয়েছে। নেক্সট বলছে আরো কিছু বৈশিষ্ট্যের কথা এখানটায়, যেমন কি বলছে সামরিক জোট। আমেরিকা তৈরি করেছিল ন্যাটো, রাশিয়া তৈরি করেছিল ওয়ারশো প্যাক্ট। এর মাধ্যমে বিশ্ব বিভাজন কিন্তু গভীর হওয়া বা গভীর হয়ে যাচ্ছিল, অর্থাৎ সামরিক জোট তারা তৈরি করছিল। ন্যাটো, সেন্টো, সিয়াটো তৈরির মাধ্যমে আমেরিকা এবং ওয়ারশো চুক্তি, কমিনফর্ম, কমিকান, এগুলোর মাধ্যমে কিন্তু কি হয়েছিল, রাশিয়া নিজের জোট গঠন শুরু করেছিল। এবার অস্ত্র প্রতিযোগিতা বলছে পারমাণবিক ও হাইড্রোজেন বোমার মতো বিধ্বংসী মারণাস্ত্র তৈরির প্রবল প্রতিযোগিতায় লিপ্ত ছিল দুটো দেশ। এটাও কিন্তু একটা বৈশিষ্ট্য, যে যে যত পারে নিজের পারমাণবিক অস্ত্রের ভান্ডার এবং হাইড্রোজেন বোমা থেকে শুরু করে যত অত্যাধুনিক প্রযুক্তির যে অস্ত্রগুলো রয়েছে সেগুলোর পরিমাণ কিন্তু একে একে করে বাড়ানো শুরু করেছিল।
নেক্সট আমরা বলতে পারি ক্ষমতার ভারসাম্যের কথা, বলছে দুই পক্ষের শক্তির সমতার কারণে বড় কোনো বিশ্বযুদ্ধ কিন্তু সেই সময় শুরু হয়নি। তাহলে দুই পক্ষের শক্তির সমতার কারণে কিন্তু কোনো বিশ্বযুদ্ধ শুরু হয়নি। আমরা পরবর্তীকালে দেখব যে আমেরিকা এবং রাশিয়ার যে অস্ত্র, সেই অস্ত্র কিন্তু প্রায় সমান সমান এবং শক্তিও কিন্তু প্রায় সমান সমান থাকার কারণে আমেরিকা জানতো যে রাশিয়াকে যদি আমি মারি, রাশিয়াও পাল্টা কিন্তু আক্রমণ নিয়ে আসবে। আবার রাশিয়াও জানতো যে আমেরিকাকে যদি আমি খেপিয়ে দেই তাহলে কিন্তু আমেরিকাও আমাকে কিন্তু ধ্বংস করতে পারবে। ঠিক সেই কারণে কিন্তু কেউ কারো এগেনস্টে কিন্তু এই ঠান্ডা যুদ্ধ চলাকালীন সময় কিন্তু অস্ত্রের প্রয়োগ কিন্তু একে অপরের বিরুদ্ধে করেনি। চলে আসবো নেক্সট স্লাইডে। ঠান্ডা যুদ্ধের উৎপত্তি সম্পর্কে কে কি বলেছেন একটু জেনে নেব আমরা। কি বলছে, বার্নার্ড বারুচ, নামটা মনে রাখবে। 1947 সালে মার্কিন কূটনীতিবিদ বার্নার্ড বারুচ সর্বপ্রথম জনসমক্ষে কিন্তু এই শব্দটির প্রয়োগ করেছিল। বার্নার্ড বারুচ ছিল তোমার এই শব্দের প্রয়োগদাতা। দেন ওয়াল্টার লিপম্যান কি বলছে, তার বিখ্যাত গ্রন্থের নাম ছিল দ্য কোল্ড ওয়ার। এই গ্রন্থের মাধ্যমে কিন্তু এই শব্দটিকে বিশ্বজুড়ে জনপ্রিয় করে তুলেছিল, কোল্ড ওয়ার শব্দটিকে। নিকোলাই বুলগানিন তিনি কি বলেছেন, 1955 সালে সোভিয়েত উপপ্রধানমন্ত্রী সরকারিভাবে এই শব্দটি ব্যবহার কিন্তু করেছেন। তো এবার ঠান্ডা যুদ্ধের আমরা একটু প্রেক্ষিত এবং কারণগুলো সম্পর্কে জেনে নেব, কেন এবং কিভাবে শুরু হয়েছিল এই সংঘাত বিভিন্ন জায়গাকে কেন্দ্র করে। যেমন কি বলছে, 1946 সালে চার্চিলের ফুলটন বক্তৃতা এবং লৌহ জবনিকার ধারণা তিনি দিয়েছিল। মনে রাখতে হবে কে কবে ফুলটন বক্তৃতা ধারণা এবং লৌহ জবনিকার ধারণা দিয়েছিল। ট্রুম্যান নীতি ঘোষণা কবে করা হয়েছিল, কে করেছিল? ট্রুম্যান নীতির ঘোষণা করেছিল মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান। একটা সময় ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান, তিনি 1947-এ কিন্তু ট্রুম্যান নীতির ঘোষণা করেছিল। নেক্সট মার্শাল পরিকল্পনা বা মার্শাল প্ল্যান বা বার্লিন অবরোধের ঘোষণা করা হয়েছিল 1948-এ। নেক্সট ন্যাটো গঠন এবং সামরিক বিভাজন হয়ে গেল 1949-এ। এবং এখানে একটা কথা বলেছে নোটে, 1917 সালের বলশেভিক বিপ্লবের পর থেকে কিন্তু সমাজতন্ত্র বনাম পুঁজিবাদের বিরোধের কিন্তু একটা জোট কিন্তু পাকতে শুরু করেছিল। এবার আমরা একটু জেনে নেব এই লৌহ জবনিকা ও তার প্রতিরোধের নীতি সম্পর্কে কে কি বলেছেন। উইনস্টন চার্চিল যে আছে, 1946 সালে তার ফুলটন বক্তৃতায় ইউরোপে সোভিয়েত প্রভাবের বিরুদ্ধে লৌহ জবনিকা বা আয়রন কার্টেন শব্দবন্ধটি কিন্তু ব্যবহার করেছেন। জবনিকা কথাটা হলো পর্দা, ঠিক আছে, পর্দা মানে জবনিকা কথাটা হলো পর্দা, লৌহ পর্দা মানে এর ব্যবহারটা সেভাবে হয়নি। এবার জর্জ এফ কেন্নান বলেছেন, সোভিয়েত সম্প্রসারণ প্রতিহত করতে কিন্তু তিনি প্রতিরোধের নীতি প্রচার করেন, যা মার্কিন পররাষ্ট্রনীতির মূল স্তম্ভ কিন্তু হয়ে দাঁড়িয়েছিল। পূর্ব ইউরোপের দেশগুলিতে পোল্যান্ড, হাঙ্গেরি সমাজতন্ত্রের কিন্তু দ্রুত প্রসার এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে আতঙ্কিত করে কিন্তু তুলেছিল। এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে আমাদের। ওকে, এবার নেক্সট বলছে আঞ্চলিক সংকট ও সম্পর্কের অবনতি। ইরান সমস্যার কথা আমরা বলতে পারি যে সোভিয়েত সেনা প্রত্যাহারে বিলম্ব হওয়ায় এই সম্পর্কের অবনতি ঘটতে শুরু করে। এবার ইরানে, সেখানে মনে করো ইরানে সোভিয়েত সেনা প্রত্যাহারে বিলম্ব হওয়ায় ইরানে কি করেছিল, ইউএসএসআর রাশিয়া সেখানে সেনা মোতায়েন করেছিল, সেনা মোতায়েন। এবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে আমেরিকা বলছে, কি রে তুই এখনো সেনা সরাসনি? এবার রাশিয়া বলছে, তোর কথা আমি কেন শুনবো, আমি অন্য দেশে সেনা রাখছি না রাখছি আমি কেন শুনবো? এই নিয়ে একটা তাদের মধ্যে একটা সম্পর্ক সৃষ্টি হয়েছে খারাপের। গ্রিসের গৃহযুদ্ধ। এবার গ্রিসে একটা কমিউনিস্ট প্রভাব ছিল, মানে চীনের একটা প্রভাব ছিল গ্রিসের উপরে। সেই প্রভাব রুখতে ট্রুম্যান কিন্তু সামরিক সাহায্য পাঠায়, এবং সামরিক সাহায্য যখন পাঠায় তখন কিন্তু ট্রুম্যান ছিল কে? ট্রুম্যান ছিল মার্কিন প্রেসিডেন্ট, এটা ইউএসএ। যখন এখানে গ্রিসে কি করলো, নিজের সামরিক সাহায্য মানে নিজের সেনাবাহিনী পাঠালো, তখন রাশিয়া বলছে, কি রে তুই ওখান থেকে সেনা সরা। তখন আবার দুজনের মধ্যে সমস্যা তৈরি হলো। তুরস্কের ঘটনা। কৃষ্ণ সাগর অঞ্চলে সোভিয়েত চাপের বিরুদ্ধে তুরস্ককে মার্কিন সাহায্য প্রদান করা। এবার যখন এই তুরস্ককে কেন্দ্র করে যখন তুরস্ক এবং ইউএসএসআর এর মধ্যে সম্পর্ক যখন ধীরে ধীরে খারাপ হচ্ছিল এই দুটো দেশের মধ্যে, এবং প্রায় রাশিয়া জিতেই যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে সেখানে কিন্তু আমেরিকা বা ইউএসএ তুরস্ককে কিন্তু সাহায্য করতে শুরু করে। তখন কিন্তু রাশিয়া কিন্তু
আবার কিন্তু মনে মনে ক্ষিপ্ত হয়ে যায় বা রেগে যায়। নেক্সট, বার্লিন অবরোধ। আমরা কিছুদিন আগে নিশ্চয়ই শুনলাম যে হরমুজ প্রণালী অবরোধ করা, যেখানে আটকে দেওয়া, যে আমার দেশের সামনের দিক দিয়ে এই প্রণালী প্রবাহিত হয়েছে, সুতরাং তোমাকে আমি তোমার দেশের জাহাজ নিয়ে আমার এই প্রণালী দিয়ে আমি যেতে দেব না। ঠিক একইভাবে বার্লিন অবরোধ যেটা হলো 1948 সালে স্ট্যালিন কর্তৃক অবরোধ ঘোষণা করা হলো, এবং এই সংঘাতকে একটা চরম পর্যায়ে কিন্তু নিয়ে গিয়েছিল আমেরিকা এবং রাশিয়ার যে একটা পর্যায় মানে সম্পর্ক, সেটাকে একটা মানে জঘন্যতম পর্যায়ে নিয়ে গিয়েছিল। তো এবার একটা স্ট্রাকচার দেখো, যদি আমরা বলি মার্কিন শিবিরের যে পুঁজিবাদী প্রভাব বিশ্বের মধ্যে কিন্তু প্রায় 90% একটা প্রভাব ছিল, এবং যদি আমরা সোভিয়েত শিবির বা সাম্যবাদের প্রভাব দেখি সেটাই কিন্তু 85% ছিল। প্রায় সমান সমান দুজনের কিন্তু শক্তি প্রদর্শন হয়েছিল, এবং দুজনের সাপোর্টারও প্রায় দুজনের সমান সমান ছিল। ঠিক সেই কারণে কিন্তু দুজনের মধ্যে কোনো একটা বড়সড় দাঙ্গা লাগতে পারেনি। তো এবার জোট নিরপেক্ষ শিবিরের যদি বলি, সেই সময় 45% ছিল। তো বলছে ক্ষমতার ভারসাম্য বজায় থাকার কারণে তীব্র উত্তেজনা সত্ত্বেও কিন্তু কোনো নতুন বিশ্বযুদ্ধ শুরু হয়নি। তার মানে সবার মধ্যে একটা ক্ষমতার সাম্য ছিল। এবার এই জোট নিরপেক্ষ মানে কি, আমরা কোনো জোটে যোগদান করবো না, এখানেও যোগদান করবো না, এখানেও যোগদান করবো না, মানে তোমাদের ক্ষমতা আমরা আর বাড়াচ্ছি না, যাই করো না করো তোমাদের ক্ষমতা আমরা আর বাড়াচ্ছি না, শুধু আমরা নিরপেক্ষভাবে থাকবো। তাহলে এরা কোনো জোটে যোগদান করবে না, বরঞ্চ এদিকে পুঁজিবাদী জোট আর সাম্যবাদী জোটের মধ্যে একটা রেশারেশি একটা ব্যাপার ছিল, ঠিক আছে। এবং তাদের মধ্যে কারো বাড়তে পারেনি ক্ষমতা, কারো কমতে পারেনি ক্ষমতা, ফলে বিশ্ব যে আবার একটা নতুন যে বিশ্বে যুদ্ধ হবে সেটা হাত থেকে কিন্তু বিশ্ব রক্ষা পেয়েছিল। তো এই ছিল আজকের ক্লাস। তো যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে ক্লাস করবে, আমাদের অফিসিয়াল নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে 6295916282 7076398606 নম্বরে যোগাযোগ করতে পারো। আমাদের পুরো সেমিস্টারের কোর্স ফি যেটা রেখেছি আমরা মাত্র 299 টাকা, মাত্র 299 টাকা পার সাবজেক্টের কোর্স ফি। আমরা কিন্তু শুধুমাত্র তোমাকে নোটস দিয়েই ছেড়ে দিচ্ছি না, আমরা তোমাকে ওয়ান লাইনার করে দিচ্ছি প্রত্যেকটা পার্টের, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের যেই জিনিসটা আমরা প্রোভাইড করছি সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা কিন্তু ক্লাসেস গুলো, প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে বুঝিয়ে দেওয়া, প্রত্যেকটা ক্লাস নেওয়া, সেটা কিন্তু আমরা তোমাদের সঙ্গে করছি। তো দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।